বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা। তোমাদের তো অনেক দিন যাবৎ হলো অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা কি ক্লাসগুলো ফলো করছো? তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং নিয়মিতভাবে পড়াশোনা করবে, কারণ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন সব কিছু নিয়মাফিকভাবে হবে। তো চলো আমরা ক্লাসে যাই। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ের চতুর্থ অধ্যায় আছে অবজেক্টিভ বা উদ্দেশ্য। তো প্রথমে আসি যে উদ্দেশ্য কাকে বলে বা উদ্দেশ্য কী বা অবজেক্টিভস। উদ্দেশ্য হলো পরিকল্পনার কাঠামোর ভিত্তি, এর মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যগুলির প্রান্তসীমা নির্দেশিত হয়। এটা সুস্পষ্ট এবং পরিমাপযোগ্য, ভবিষ্যতে অর্জনের লক্ষ্যে কাঙ্ক্ষিত কার্যগুলির সমষ্টি। ব্যবস্থাপনার সকল কাজই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত হয়। এ সম্পর্কে জর্জ টেরি বলেন, ব্যবস্থাপকীয় উদ্দেশ্য হল স্থিরকৃত লক্ষ্য যা সুনির্দিষ্ট আওতা নির্দেশ করে এবং ব্যবস্থাপককে কর্মপ্রয়াসের দিক নির্দেশনা দেন। আবার রবার্ট কেন্টার বলেন যে উদ্দেশ্য হলো একটি সময়সীমার মধ্যে পরিমাপযোগ্য ফলাফলের লাভের নির্দিষ্ট অঙ্গীকার। এবার আসি উদ্দেশ্যের জলপ্রপাত রীতি। দেখো, উদ্দেশ্যের জলপ্রপাত রীতি কী বা কাকে বলে? প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলো একটি অন্যটির সাথে সংঘাতপূর্ণ হয় না, বরং এগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল। সকল উদ্দেশ্যের মূল লক্ষ্য থাকে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জন। প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলোর ধারাবাহিকতা অনুসরণ করে ক্রমান্বয়ে নিচুমুখী উপস্থাপনের এই প্রক্রিয়াকে উদ্দেশ্যের জলপ্রপাত রীতি বলে। আমি আবার বলছি, দেখো, প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলো একটি অন্যটির সাথে সংঘাতপূর্ণ হয় না, বরং এগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল। সকল উদ্দেশ্যেরই মূল লক্ষ্য থাকে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য অর্জন করা। প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলোর ধারাবাহিকতা অনুসরণ করে ক্রমান্বয়ে নিচুমুখী উপস্থাপনার এই প্রক্রিয়াকে বলে উদ্দেশ্যের জলপ্রপাত রীতি। এই জলপ্রপাত রীতি সম্পর্কে হেইন ওয়েরিস বলেন, একটা চিত্র দেখিয়েছে, সে চিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমে আছে সোশিও ইকোনমিক্স পারপোজ নাম্বার 1। নাম্বার 1 সোশিও ইকোনমিক্স পারপোজ, নাম্বার 2 মিশন, নাম্বার 3 ওভারঅল অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন, নাম্বার 4 মোর স্পেসিফিক্স ওভারঅল অবজেক্টিভস, নাম্বার 5 ডিভিশন অবজেক্টিভস, নাম্বার 6 ডিপার্টমেন্টাল অ্যান্ড ইউনিট অবজেক্টিভস, নাম্বার 7 আছে ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস, এর মধ্যে আছে পারফরমেন্স অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট অবজেক্টিভস। টপ ডাউন অ্যাপ্রোচ। এরপর এর মধ্যে কি আছে দেখো, বোর্ড অফ ডিরেকশন, টপ লেভেল ম্যানেজার, মিডল লেভেল ম্যানেজার, লোয়ার লেভেল ম্যানেজার্স।
প্রথমে আসি আমি যে সোশিও ইকোনমিক্স পারপোজ অর্থ সামাজিক উদ্দেশ্য। নাম্বার 1, অর্থ সামাজিক উদ্দেশ্য। এখানে হচ্ছে যে মূল্যের যুক্তিসঙ্গত মূল্যে পণ্য ও সেবাদানের মাধ্যমে সমাজের কল্যাণ করা এর কাজ হচ্ছে নাম্বার 1 সোশিও ইকোনমিক্স পারপোজ, অর্থাৎ বাংলা হচ্ছে অর্থ সামাজিক উদ্দেশ্য। এই অর্থ সামাজিক উদ্দেশ্যের প্রধান কাজ হচ্ছে যুক্তিসঙ্গত মূল্য পণ্য ও সেবাদানের মাধ্যমে সমাজের কল্যাণ করা এর কাজ। তারপর হচ্ছে মিশন। হ্যাঁ, এ স্তর অর্থ সামাজিক উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের আদর্শ ও লক্ষ্য নির্ধারিত হয়। আমি আবারও বলছি, দেখো, এ স্তরে অর্থ সামাজিক উদ্দেশ্যের আলোকে প্রতিষ্ঠানের আদর্শ ও লক্ষ্য নির্ধারণ করা হয়। নাম্বার 3 যে ওভারঅল অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন। সংগঠনের সার্বিক উদ্দেশ্য। বাংলা। এই সংগঠনের সার্বিক উদ্দেশ্যের মধ্যে রয়েছে উদ্দেশ্য অর্জনের জন্য এ স্তরে দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্য নির্ধারণ করা হয়। সার্বিক উদ্দেশ্যকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্যে এ স্তরে বস্তুগত একক, সময়ের নির্দিষ্ট মেয়াদ বা আর্থিক অঙ্কের মাপকাঠিকে সুনির্দিষ্টকরণ করতে হয়। এটা হচ্ছে সংগঠনের সার্বিক উদ্দেশ্য বা ওভারঅল অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন। এরপর আসো মোর স্পেসিফিক ওভারঅল অবজেক্টিভস। অধিকতর নির্দিষ্ট সার্বিক উদ্দেশ্য। বাংলা। অধিকতর নির্দিষ্ট সার্বিক উদ্দেশ্য। এর স্তরে অধিকতর নির্দিষ্ট সার্বিক উদ্দেশ্য নির্ধারণ করা হয়। এই স্তরে হেইন্স ওয়েরিস এবং তার সহযোগী লেখকরা মুখ্য ফলাফল ক্ষেত্রে কি টু রেজাল্ট এরিয়াস হিসেবে অভিহিত করেছেন। মুখ্য ফলাফলের ক্ষেত্রে অর্জনীয় লক্ষ্য নির্ধারণ সম্পর্কে তারা বলেন, সব প্রতিষ্ঠান যে মুখ্য ফলাফল ক্ষেত্র সম্পর্কে একমত হবে এমন কোনো কথা নেই, কিন্তু এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের মুখ্য ফলাফল ক্ষেত্র নির্ধারণ করে। যেমন পিটার এফ ড্রাকার বলেন যে প্রতিষ্ঠানের মুখ্য ফলাফলের ক্ষেত্র হিসাবে কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। সে বিষয়গুলো হলো নাম্বার 1 বাজার প্রতিষ্ঠা বা স্থায়িত্ব, নাম্বার 2 উদ্ভাবন, নাম্বার 3 উৎপাদনশীলতা, নাম্বার 4 বস্তুগত ও আর্থিক সম্পদ, নাম্বার 5 মুনাফা অর্জনের যোগ্যতা, নাম্বার 6 ব্যবস্থাপকের সম্পাদিত কাজ ও উন্নয়ন, নাম্বার 7 কর্মীদের সম্পাদিত কাজ এবং দৃষ্টিভঙ্গি, নাম্বার 8 গণদায়িত্ব। এগুলো কে বলেছে? পিটার এফ ড্রাকার। হেইন্স ওয়ারিস এবং তার সহযোগী লেখকরা বর্তমানে আরও দুটো মুখ্য ফলাফল ক্ষেত্র নির্ধারণ করেছে। এগুলো হলো সার্ভিসেস এবং কোয়ালিটি, সেবা এবং গুণগত মান। তারা বলেন কৌশলগত দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 5 ডিভিশনাল অবজেক্টিভস। বিভাগের উদ্দেশ্য। এই স্তরে প্রত্যেক বিভাগ দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপকবৃন্দ মূল উদ্দেশ্যের আলোকে সহায়ক উদ্দেশ্য হিসেবে তাদের স্ব বিভাগের উদ্দেশ্য নির্ধারণ করে। দেখো, আমি আবার বলছি, ডিভিশন অবজেক্টিভস কি রয়েছে? এই স্তরের প্রত্যেক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপকবৃন্দ তাদের মূল উদ্দেশ্যের আলোকে সহায়ক উদ্দেশ্য হিসেবে তাদের স্ব বিভাগের উদ্দেশ্যগুলো নির্ধারণ করে থাকে। নাম্বার 6 ডিপার্টমেন্টাল অ্যান্ড ইউনিট অবজেক্টিভস। এখানে রয়েছে বাংলা হচ্ছে শাখা এবং ইউনিটের উদ্দেশ্য। এখানে রয়েছে বিভাগীয় উদ্দেশ্যের অধীনে বিভিন্ন শাখা বা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত উদ্দেশ্য তৈরি করেন। নিচু পর্যায়ের ব্যবস্থাপনা এ প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন। অ্যাট লাস্ট যেটা রয়েছে যে ব্যক্তিগত উদ্দেশ্য বা ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস।
এটা উদ্দেশ্য স্তরের সবচেয়ে নিচু ধাপ, অর্থাৎ এ স্তরে ব্যক্তি কার্য সম্পাদনের মাধ্যমে, অর্থাৎ তার পারফরমেন্সের মাধ্যমে কীভাবে সাংগঠনিক উদ্দেশ্য পূরণ করবে এবং তার ব্যক্তিগত উন্নয়ন সাধন উদ্দেশ্য মাধ্যমে কর্মসন্তুষ্টি অর্জন করবে এবং তার প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক না হয়ে বরং পরিপূরক হবে তা নির্ধারণ করবে। তো এগুলো গেল হচ্ছে উদ্দেশ্যের জলপ্রপাত রীতি। এবার আসি উদ্দেশ্যের বৈশিষ্ট্য। হ্যাঁ, উদ্দেশ্য অর্জনের জন্য কতগুলো বৈশিষ্ট্য থাকে। এই উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের যাবতীয় ব্যবস্থাপকীয় কার্য সম্পাদিত হয়। সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া প্রতিষ্ঠান কোনো ফলাফল অর্জন করতে পারে না। কতগুলো উদ্দেশ্য অর্জনের যে বৈশিষ্ট্য রয়েছে আমি তা তুলে ধরছি। নাম্বার 1 হচ্ছে বাস্তবতা বা রিয়েলিটি। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অবশ্যই বাস্তবসম্মত ও অর্জনযোগ্য হতে হবে। অবাস্তব বা যা অর্জনযোগ্য নয় এমন উদ্দেশ্য নির্ধারণ কখনোই প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তাই কর্মীরা তা অর্জনের জন্য তাদের শ্রম ব্যয় করতে আগ্রহী হয় না। এরপর হচ্ছে পরিমাপযোগ্যতা। পরিমাপযোগ্যতা হচ্ছে উদ্দেশ্যের অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। পরিমাপযোগ্য উদ্দেশ্য পর্যবেক্ষণ করা যায়, এতে ফলাবর্তন আশা করা যায় এবং যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে পুনরায় সঠিক পথে নিয়ে যাওয়া যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে ব্যক্তি স্বার্থের সামঞ্জস্যতা। দেখো এই পর্যায়ে রয়েছে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে প্রতিষ্ঠানের কর্মরত সকলের ব্যক্তিগত স্বার্থকে অবশ্যই খাপ খাওয়াতে হবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে ব্যক্তিগত উদ্দেশ্য বা স্বার্থের বিরোধ হলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবসম্মত হয় না। তারপরের পয়েন্ট হলো গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা কি? উদ্দেশ্য অর্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী বা কর্মীদের কাছে উদ্দেশ্যের অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্টদের কাছে উদ্দেশ্যের গ্রহণযোগ্যতা না থাকলে তাদের মাধ্যমে উদ্দেশ্য অর্জন কখনোই সম্ভব নয়। নেক্সট পয়েন্ট হচ্ছে সময়কাল। উদ্দেশ্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু যে মেয়াদী উদ্দেশ্য হোক না কেন তা অর্জনের জন্য সময় অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। উদ্দেশ্য নির্ধারণের প্রভাব বিস্তারকারী উপাদান। উদ্দেশ্যকে কেন্দ্র করেই প্রতিষ্ঠানের সকল কাজ সম্পাদিত হয়। উদ্দেশ্য প্রতিষ্ঠায় বিভিন্ন পক্ষ বা উপাদান প্রভাব বিস্তার করে থাকে। এখন এই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমি আলোচনা করছি। এর মধ্যে রয়েছে নাম্বার 1 ব্যবস্থাপক, ম্যানেজার বা ব্যবস্থাপক। যখন প্রতিষ্ঠানের মালিক নিজেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন তখন ব্যবস্থাপকের সম্মতি নেওয়া প্রয়োজন, কারণ ব্যবস্থাপক যদিও তার নিয়োগকর্তার স্বার্থ সংরক্ষণের জন্য নিয়োগকৃত, কিন্তু তাকেই কর্মীদের দিয়ে কাজ করিয়ে নিতে হয়, তাদের সংগঠিত করতে হয়। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যবস্থাপকের স্বার্থ বিবেচনা করে উদ্দেশ্য প্রতিষ্ঠা করা উচিত। এরপর হলো মালিক, ওনার বা মালিক। মালিক পক্ষ প্রতিষ্ঠানের সব সময় কর্তা, সুতরাং উদ্দেশ্য নির্ধারণে মালিক পক্ষের ইচ্ছে অনিচ্ছের প্রতিফলন থাকাটাই স্বাভাবিক। মালিক পক্ষ যখন উদ্দেশ্য নির্ধারণ করেন তাতে মালিক পক্ষের ইচ্ছের প্রতিফলন দেখা যায়,
আর যখন বেতনধারী নির্বাহী কর্তৃক উদ্দেশ্য নির্ধারিত হয় তখন মালিকপক্ষ নিজেদের ইচ্ছের প্রতিফলন ঘটানোর জন্য নির্বাহীদের প্রভাবিত করেন। এক্ষেত্রে নির্বাহী বা ব্যবস্থাপক এমনভাবে উদ্দেশ্য নির্ধারণ করতে হয় যাতে মালিকপক্ষের স্বার্থ প্রতিফলিত হয়। কর্মী বাহিনী, এমপ্লয়িজ বা কর্মী বাহিনী, মালিক বা ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন, কিন্তু কর্মীদের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ ছাড়া মালিক বা ব্যবস্থাপকের পক্ষে উদ্দেশ্য প্রতিষ্ঠা কিন্তু সম্ভব নয়। বর্তমানে কর্মীদের উদ্দেশ্য ও বাস্তবায়নের অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা হয়। কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আশা করলে তাদের মতামত, ইচ্ছে, অনিচ্ছে ও পরামর্শে গুরুত্ব দিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সমাজ। সমাজ প্রতিষ্ঠান সমাজের অংশ, সমাজ রাষ্ট্রের অংশ। সুতরাং উদ্দেশ্য প্রতিষ্ঠায় সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় বিধিবিধান মেনেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। ভোক্তা, কনজিউমার। কনজিউমার বা ভোক্তা বাহ্যিক পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে ভোক্তা। উন্মুক্ত বাজার অর্থনীতিতে ভোক্তার আগ্রহ, ইচ্ছে, অনিচ্ছের মূল্য না দিয়ে কোনো প্রতিষ্ঠানই কিন্তু টিকে থাকতে পারে না। সুতরাং ভোক্তাদের আস্থায় নিতে হলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ভোক্তাকেন্দ্রিক হওয়া কিন্তু প্রয়োজন। এক লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কৌশলগত মিত্র। প্রতিযোগিতামূলক বিশ্ব বাজার ব্যবস্থায় প্রতিযোগীকে সংগঠনকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এই প্রতিকূল পরিবেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো সংগঠনের একার পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই সংগঠনগুলো বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক সংঘে যোগদান করে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে তার অন্যান্য মিত্রদের চিন্তাভাবনা, ধ্যান ধারণা, কর্মকাণ্ড, উৎপাদন প্রক্রিয়া, বাজারজাতকরণ ব্যবস্থা ইত্যাদি কিন্তু প্রভাবিত করে। এগুলো হলো উদ্দেশ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান। উদ্দেশ্য অর্জনের পদক্ষেপ। উদ্দেশ্য নির্ধারণের পর তা যাতে অর্জিত হয় সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হয়। সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদনের মাধ্যমে উদ্দেশ্য অর্জন করা যায়। দেখো, আমি কতগুলো উদ্দেশ্য অর্জনের পদক্ষেপ তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1 হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা। গৃহীত উদ্দেশ্যের আলোকে পরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিকল্পনার মাধ্যমে উদ্দেশ্য অর্জনের রূপরেখা থাকে। এ স্তরে উদ্দেশ্য অর্জনের জন্য অসংখ্য কৌশল এবং নীতি নির্ধারণ করা হয়। অর্গানাইজিং বা সংগঠন। পরের পদক্ষেপ হচ্ছে সংগঠন। উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠন কাঠামোর প্রয়োজন। সংগঠন কাঠামোতে কর্মীদের পদগুলো এমনভাবে সাজানো হয় যাতে উদ্দেশ্য অর্জন সহজ হয়। সংশ্লিষ্টরা তাদের পদ এবং দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞ থাকে, ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয়। স্টাফিং বা কর্মী সংস্থান। স্তরে আছে উদ্দেশ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শুধু প্রতিষ্ঠান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না,
এগুলো বাস্তবায়নের জন্য দরকার সুদক্ষ কর্মী বাহিনী। এই কর্মী বাহিনীর সংগঠন কাঠামোতে তাদের পদ দায়িত্ব সম্পর্কে অভিহিত হয়, ফলে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে নির্দেশনা, ডিরেকশন বা নির্দেশনা। এই স্তরে নির্বাহী বৃন্দ বা ব্যবস্থাপকরা উদ্দেশ্য অর্জনের জন্য নিয়োজিত জনশক্তি, সংগঠন কাঠামো ও কর্মপ্রচেষ্টার দিক নির্দেশনা প্রদান করে। দক্ষ ও সার্থক নেতৃত্ব পরামর্শমূলক নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মীদেরকে উদ্দেশ্য বাস্তবায়নের দিকে ধাবিত করে। প্রেরণা, মোটিভেশন বা প্রেরণা, এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি কাজে আগ্রহী হয় এবং প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জিত হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য প্রেরণা দানের খুবই প্রয়োজন। প্রেরণা কর্মীদের কাজের ক্ষমতাকে কাজের ইচ্ছায় পরিণত করে এবং প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অর্জিত হয়। সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন, প্রতিষ্ঠানের কর্মরত সকল জনশক্তি প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য আওতায় কাজ করে, ফলে লক্ষ্য রাখতে হবে যাতে কর্মীদের প্রত্যেকের কাজ উদ্দেশ্যে পরিপূরক হয়। এ প্রক্রিয়া প্রতিষ্ঠানের প্রত্যেক কাজের উপর গুরুত্ব দিয়ে এর উদ্দেশ্য পূরণের জন্য গোষ্ঠীবদ্ধ কর্মপ্রচেষ্টাকে সামঞ্জস্যপূর্ণভাবে সুবিন্যস্ত করে এবং সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সহযোগিতামূলক কার্যকারিতা আনা যায়। অ্যাট লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ। বলা হয় পরিকল্পনার সামনে, একটা কথা বলা হয় যে পরিকল্পনা সামনের দিক তাকায় আর নিয়ন্ত্রণ কিন্তু পেছনের দিকে তাকায়। নিয়ন্ত্রণ হলো উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা মাফিক সম্পাদিত কাজের পরিমাণগত ও গুণগত মান যাচাইয়ের মাপকাঠি। আমি আবারও বলছি, নিয়ন্ত্রণ হলো উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা মাফিক সম্পাদিত কাজের পরিমাণগত ও গুণগত মান যাচাইয়ের মাপকাঠি। নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্দেশ্য কী পরিমাণে হচ্ছে তা মাঝে মাঝে পরীক্ষা করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এগুলো হলো উদ্দেশ্য অর্জনের পদক্ষেপ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। যতটুকু পড়িয়েছি তোমরা ততটুকু ভালোভাবে দেখবে বাসায় এবং তোমরা নিয়মমাফিকভাবে কিন্তু পড়াশোনা করবে আর সাবধানে থাকবে, কারণ বর্তমান পরিস্থিতিতে তোমাদের সাবধানে থাকাটা খুবই জরুরি। তো ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।